আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসন। তো ফার্স্টে আমরা একটু বোঝার ট্রাই করি শ্বসন আসলে কি। এইটা একটু সিম্পলি বোঝার জন্য আমি তোমাদের একটা কথা বলি। সাপোজ আপাতত মনে করো যে এইটা হচ্ছে একটা বক্স। এই বক্সের ভেতরে মনে করো অক্সিজেন ঢুকতেছে এবং কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে। অর্থাৎ তুমি ধরতে পারো যে এই বক্সে আসলে শ্বসন হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ কোনো কিছুর ভিতরে মনে করো অক্সিজেন ঢুকলো, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেল, ওই ধরনের একটা প্রক্রিয়াকেই আমরা বলতে পারি হচ্ছে শ্বসন। তো দেখো, আমাদের এই যে ফুসফুস, এই ফুসফুসের ভেতরে অসংখ্য এরকম ছোট 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 বুদবুদের মতন অংশ থাকে। সো এখানে একটা বুদবুদকে আসলে বড় করে দেখানো হয়েছে। সেই বুদবুদগুলোর নাম হচ্ছে অ্যালভিওলাস। এই অ্যালভিওলাসই আসলে ফুসফুসের গাঠনিক একক। আমরা জানি যে অ্যালভিওলাসের সাথে খুব ঘনভাবে লাগানো থাকে এক ধরনের রক্তনালিকা, খুব ছোট রক্তনালিকা, সেইগুলোকে আমরা বলি কৈশিক জালিকা। এই হচ্ছে একটা কৈশিক জালিকা। দেখো, ওর নামের ভেতরে জালিকা থাকার মানে হচ্ছে এরা আসলে জালের মতো বিস্তৃত থাকে, এবং ওর নামের ভেতরে কৈশিক থাকার মানেটা হচ্ছে এই রক্তনালিকাগুলো আসলে কোষের সাথে কানেক্টেড থাকে, তাই এদের নাম হচ্ছে কৈশিক জালিকা। তো এই কৈশিক জালিকাগুলো দেখো, এই যে একটা কোষ, এই কোষের সাথে কানেক্টেড। আমরা জানি আমরা যেসব খাবার খাই সেই সব খাবারগুলো অ্যাকচুয়ালি অ্যাট লাস্ট হচ্ছে আমাদের কোষের ভেতরে চলে যায়। অর্থাৎ ওই খাবারের থেকে আসলে প্রচুর পরিমাণে গ্লুকোজ আমাদের কোষের ভেতরে যায়। অর্থাৎ কোষের ভেতরে আসে প্রচুর পরিমাণে গ্লুকোজ। তো এই গ্লুকোজগুলো আসলে অক্সিজেনের সাথে যুক্ত হয়। অক্সিজেনের সাথে যুক্ত হয়ে এই গ্লুকোজ গঠন করে কি জানো? গ্লুকোজ গঠন করে কার্বন ডাই অক্সাইড। গ্লুকোজ আরও কি গঠন করে? গ্লুকোজ গঠন করে হচ্ছে শক্তি। অর্থাৎ কোষের ভেতরে প্রচুর পরিমাণে গ্লুকোজ আছে, এই গ্লুকোজগুলো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড এবং শক্তি উৎপাদন করে। এখন এই যে কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইড কিন্তু কোষের জন্য খুব ক্ষতিকর, কারণ আমরা জানি কার্বন ডাই অক্সাইড হচ্ছে একটা বর্জ্য পদার্থ। সো এই কার্বন ডাই অক্সাইডগুলো আসলে কোষ থেকে বের হয়ে যায়। আসলে ওরা কোষ থেকে বের হয়ে কোথায় যাবে? ওরা তো এই কৈশিক জালিকার ভেতরেই চলে যাবে, তাই না? ফলে এই কার্বন ডাই অক্সাইড আসলে কোষ থেকে বের হয়ে এই কৈশিক জালিকার রক্তের ভেতরে চলে যায়। তো তুমি জেনে অবাক হবা যে আমাদের দেহে প্রায় 10⁻14 সংখ্যক, অর্থাৎ লক্ষ লক্ষ কোটি কোটি কোষ আছে। তো এই প্রত্যেকটা কোষের ভেতরেই কিন্তু গ্লুকোজ অক্সিজেন দ্বারা জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করতেছে। অর্থাৎ প্রত্যেকটা কোষই আসলে রক্তের ভেতরে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছে। এই কারণে এই কৈশিক জালিকার রক্তে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আসলে খুবই বেশি। কৈশিক জালিকার রক্তে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ খুবই বেশি। আর আমরা জানি যে কোনো গ্যাস তারা হচ্ছে উচ্চ ঘনত্বের এলাকা থেকে নিম্ন ঘনত্বের এলাকার দিকে চলে যায়। ফলে এই কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব যেহেতু এইখানে অনেক বেশি, এই কার্বন ডাইঅক্সাইড আসলে অ্যালভিওলাসের ভেতরে ঢুকে যাবে। কোন প্রক্রিয়ায় ঢুকে যাবে? ব্যাপন প্রক্রিয়ায়। আচ্ছা, ছোট থেকে পড়ে আসছো যে কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন একটু বিপরীত টাইপের। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যদি কৈশিক জালিকার রক্ত থেকে অ্যালভিওলাসের দিকে যায়, তাহলে অক্সিজেন আসলে তার উল্টো দিকে আসবে। অর্থাৎ অক্সিজেন অ্যালভিওলাস থেকে কৈশিক জালিকার রক্তের ভেতরে চলে আসবে। তো দেখো, এই অক্সিজেনটাই আসলে কোষের ভেতরে ঢুকে যাবে। কোষের ভেতরে ঢুকে যেয়ে গ্লুকোজকে জারিত করে কার্বন ডাইঅক্সাইড এবং শক্তি উৎপাদন করবে। তাহলে এই জায়গাটা একটু খেয়াল করো, অ্যালভিওলাস এবং কৈশিক জালিকার রক্ত, এদের মাঝে দেখো অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান হচ্ছে। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড কৈশিক জালিকার রক্ত থেকে অ্যালভিওলাসের ভেতরে ঢুকে যাচ্ছে, আবার অ্যালভিওলাস থেকে অক্সিজেন কৈশিক জালিকার রক্তে ঢুকে আসতেছে। অর্থাৎ এইখানে আসলে অক্সিজেন কৈশিক জালিকার রক্তে ঢুকতেছে আর কার্বন ডাইঅক্সাইড কৈশিক জালিকার রক্ত থেকে বের হচ্ছে। অর্থাৎ এই টাইপের একটা প্রক্রিয়া ঘটতেছে আমাদের অ্যালভিওলাস এবং কৈশিক জালিকার রক্তের মাঝখানে। অর্থাৎ আমরা বলতে পারি যে এইখানে, এই জায়গাটায় আসলে একটা শ্বসন হচ্ছে। আবার এই জায়গাটার দিকে একটু খেয়াল করো তো, এই জায়গায় কি হচ্ছে? কোষের ভেতরে গ্লুকোজ অক্সিজেন দ্বারা জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। এই কার্বন ডাইঅক্সাইডটা আসলে কোষ ত্যাগ করে দিচ্ছে কৈশিক জালিকার রক্তে। আবার অ্যালভিওলাস থেকে কৈশিক জালিকার রক্তে যে অক্সিজেনটা আসছে, সেই অক্সিজেনটা কিন্তু আবার কোষের ভেতরে ঢুকে যাচ্ছে। অর্থাৎ এইখানে দেখো তো, এই টাইপের একটা ব্যাপার ঘটতেছে কিন্তু এই কোষের ভেতরে। অর্থাৎ অক্সিজেন ঢুকতেছে, এই যে অক্সিজেন ঢুকতেছে এবং কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি এইখানে আরও একবার শ্বসন হলো। কিন্তু এই শ্বসনটা আসলে কোথায় হলো? কোষের ভেতরে হলো, তাই না? এই শ্বসনটাকে আমরা বলবো হচ্ছে
অন্তঃশ্বসন। আর এইখানে যে শ্বসনটা হলো এইটা কিন্তু কোষের থেকে অনেক দূরে হয়েছে, কোষের বাইরে হয়েছে। সো এই শ্বসনটাকেই আসলে আমরা বলবো বহিঃশ্বসন। তো এইবার আমরা একটু টেক্সটটা দেখব যে বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসনের পুরো জিনিসটাকেই পার্থক্য আকারে এখানে শো করা হয়েছে। তো বহিঃশ্বসনে দেখো গ্যাসীয় বিনিময়টা কোথায় ঘটতেছে, অ্যালভিওলাস আর কৈশিক জালিকার রক্তের মাঝখানে। আর অন্তঃশ্বসনের ক্ষেত্রে গ্যাসীয় বিনিময়টা কোথায় হচ্ছে দেখো, দেহকোষ আর কৈশিক জালিকার রক্তের মাঝখানে, তাই না? তাহলে দেহকোষ আর রক্তের মাঝখানে। তো দেখো আমাদের অন্তঃশ্বসনের ক্ষেত্রে কি হচ্ছে, গ্লুকোজ অক্সিজেন দ্বারা জারিত হচ্ছে, তার জন্য কিছু শক্তি তৈরি হয়েছে। গ্লুকোজ অক্সিজেন দ্বারা জারিত হওয়ার ফলে কিছু শক্তি তৈরি হয়েছে। সো আমরা পড়ব গ্লুকোজ জারিত হয় ফলে নির্দিষ্ট পরিমাণ শক্তি উৎপন্ন হয়। কিন্তু গ্লুকোজ অক্সিজেন দ্বারা জারিত হয়েছে এই ধরনের কোনো ঘটনা কিন্তু আমরা বহিঃশ্বসনের ক্ষেত্রে দেখতে পাইতেছি না। সো বহিঃশ্বসনে আমরা পড়ব যে গ্লুকোজ জারিত হয় না, ফলে শক্তিও উৎপন্ন হয় না। আচ্ছা, তো এইখানে দেখো গ্লুকোজ অক্সিজেনের সাথে যুক্ত হয়ে সম্পূর্ণ ভিন্ন একটা পদার্থ তৈরি করছে, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ এইখানে একটা রাসায়নিক বিক্রিয়া হয়েছে। সো আমরা পড়ব যে অন্তঃশ্বসনে আসলে অন্তঃশ্বসনটা আসলে একটা রাসায়নিক প্রক্রিয়া, এবং জীবদেহে যদি কোনো একটা রাসায়নিক প্রক্রিয়া হয় সেইটাকে আসলে আমরা বলে দিই যে জৈব রাসায়নিক প্রক্রিয়া। অর্থাৎ অন্তঃশ্বসন হচ্ছে একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া। কিন্তু বহিঃশ্বসনের ক্ষেত্রে দেখো অক্সিজেনই আছে, কার্বন ডাইঅক্সাইডই আছে, কোনো কিছুর আসলে ওরকমভাবে পরিবর্তন হয়নি, কোনো রাসায়নিক পরিবর্তন হয়নি। ফলে এই বহিঃশ্বসনকে আমরা আসলে বলবো ভৌত প্রক্রিয়া। এবং আমরা জানি কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রেই আসলে এনজাইম, প্রভাবক এই জিনিসগুলো লাগে। ফলে অন্তঃশ্বসন যেহেতু একটা রাসায়নিক প্রক্রিয়া, সো এইখানে আসলে এনজাইমের ভূমিকা আছে, কিন্তু ভৌত কোনো প্রক্রিয়া আসলে কোনো এনজাইম বা প্রভাবক লাগে না। ফলে বহিঃশ্বসনের ক্ষেত্রে আমরা পড়বো এনজাইমের কোনো ভূমিকা নেই। দিস ইজ অল অ্যাবাউট বহিঃশ্বসন, অন্তঃশ্বসন।